অর্থনর্মাল বেসিস কি জিনিস সেটা আমরা ইতিমধ্যে জেনেছি, তবে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এটা আমাদের কি কাজে লাগে। অনেকগুলোর মধ্যে একটি উপকারিতা হচ্ছে এরা ভালো স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করতে সাহায্য করে। ভালো স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, ভালো স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম। এবং এটাকে ভালো মতো বোঝার জন্য আমরা যদি আদর্শ বেসিস বা স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে ভাবি, মানে আচ্ছা ধর আমরা একটা আর এন এর জন্য একটা স্ট্যান্ডার্ড বেসিস লিখি এখানে, তাহলে স্ট্যান্ডার্ড বেসিস বা আদর্শ ভিত্তি আর এন এর জন্য, ফর আর এন, এটা সমান হচ্ছে, আমি এটাকে E1 E2 দিয়ে এভাবে এভাবে লিখতে পারতাম, কিন্তু আমার মনে হয় পুরো ভেক্টরগুলো লিখলে সেটা ভালো হয়। E1 হচ্ছে প্রথমে একটা 1 এবং বাকি সবগুলো শূন্য, তাহলে এখানে এনটি শূন্য থাকবে কারণ এটা আর এন এর সদস্য। তারপর E2 হচ্ছে এইরকম 0 1 এবং অনেকগুলো শূন্য তারপর, এবং এভাবে আমরা যেতে থাকবো EN পর্যন্ত, যেখানে আমাদের প্রথম সবগুলো উপাদান হবে শূন্য এবং শেষে থাকবে একটা 1। এবং যে স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে আমরা গত কয়েকটি ভিডিও ধরে কাজ করছি তারা সবাই হচ্ছে অর্থোনর্মাল সেট। আমি লিখে দিচ্ছি এটা, অর্থোনর্মাল বেসিস। এবং নিশ্চিতভাবে এদের দৈর্ঘ্য 1, এবং আমরা যদি এদের সাথে এদেরই ডট গুণ করি তাহলে প্রথম উপাদানটা 1 আছে এবং সুতরাং প্রথম উপাদানটা হবে x স্কয়ার, যেটা সমান হবে 1, এবং বাকি সবগুলো যেহেতু শূন্য সুতরাং সবগুলো হবে শূন্য অর্থাৎ 1, এবং বাকি সবগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এবং আরেকটি ব্যাপার হচ্ছে পরস্পরের সাথে লম্ব সম্পর্কিত বা অর্থোগোনাল। এটা আমরা কেন বলতে পারছি, কারণ এদের যদি আমরা গুণ করে আমরা দেখতে পাচ্ছি এদের গুণ করলে এরা অবশ্যই ফলাফল হবে শূন্য, তার মানে এদের দৈর্ঘ্য 1 এবং এরা পরস্পরের উপর অর্থোগোনাল, তার মানে এটা অবশ্যই একটা ভালো কোঅর্ডিনেট সিস্টেম। যাই হোক, তাহলে বাকি অর্থোনর্মাল বেসিসের ব্যাপারে কি বলতে পারি আমরা? এটা তো শুধু এই একটা উদাহরণ দিয়ে দেখালাম, তো বাকিগুলো সম্বন্ধেও যে আমরা বলতে পারবো যে তারা ভালো কোঅর্ডিনেট সিস্টেম সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। ধরি আমার কাছে একটা অর্থোনর্মাল বেসিসের সেট আছে বি, যার ভেক্টর গুলো হচ্ছে v1 v2 এভাবে করে পুরো vk পর্যন্ত, এবং আমরা বলছি যে এটা হচ্ছে একটা অর্থোনর্মাল বেসিস, এটা হচ্ছে একটা অর্থোনর্মাল বেসিস যে কোনো একটা সাবস্পেস ভি এর জন্য, এবং এটা একটা কে মাত্রিক বেসিস। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার বেসিসে কে টি ভেক্টর আছে, তাই এটা একটা কে মাত্রিক বেসিস। চলো এখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি। আমি বলছি যখন আমরা অর্থোনর্মাল বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেট সিস্টেম নিই তখন সেটা ভালো হয়, কিন্তু এই ভালো বলতে আমি কি বোঝাচ্ছি? কারণ আদর্শ ভিত্তি বা স্ট্যান্ডার্ড বেসিস আমরা সবসময় ব্যবহার করি এবং সেটাও তো বেশ ভালোই, তাহলে মানে এখানে আমি মূলত ভালো বলতে কি বোঝাচ্ছি চলো সেটা একটু দেখে নিই। আমি এখন যদি বলি যে আমার কাছে যে কোনো একটা ভেক্টর এক্স আছে যেটা ভি এর সদস্য, তার মানে এক্স কে এই ভি এর ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। তার মানে এক্স কে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ v1 যোগ যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ v2, এভাবে করে যে কোনো একটা i-তম কনস্ট্যান্ট গুণ vi, তারপর এভাবে আমরা যেতে থাকবো যে কোনো মানে শেষ পর্যন্ত k-তম কনস্ট্যান্ট গুণ vk। এবং সাবস্পেসের সদস্য হওয়া বলতে এটাই বোঝায় যে সাবস্পেসের স্প্যান যেসব ভেক্টরগুলি তাদের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে একে প্রকাশ করা যাবে। এখন প্রশ্ন হলো আমি এই সমীকরণের উভয় পক্ষে যদি vi দ্বারা ডট গুণফল নেই তাহলে সেটা কি হবে? তাহলে চলো এটা করে ফেলি। এখানে হবে vi ডট ভেক্টর এক্স এবং সমান এপাশে হবে, আমরা কনস্ট্যান্টটাকে সামনে রাখি, তাহলে c1, এবং এখানে হবে vi ডট v1 যোগ c2, তারপর গুণ vi ডট v2, এভাবে করে v2 যোগ এভাবে যেতে থাকবো ci গুণ vi ডট vi, এভাবে শেষ পর্যন্ত ck গুণ vi ডট vk। এখন এটা কিন্তু একটা অর্থোনর্মাল সেট, তার মানে হচ্ছে আমরা যদি এখান থেকে যে কোনো দুটি ভেক্টর নেই যেগুলো একটা থেকে ভিন্ন, তুমি সবসময় শূন্য পাবে। কেন? কারণ তারা একে অপরের উপর অর্থোগোনাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একই বেসিসে দুটি ভিন্ন ভেক্টর, তার মানে এদের ডট গুণফল হবে শূন্য, তার মানে এটা সি এর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে শূন্য, তাহলে এখানের এই মানটাও শূন্য হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি i2 না, এবং এখানে ধরে নিচ্ছি যে i k না, তাহলে এই মানটাও শূন্য হয়ে যাবে।
অর্থাৎ সবই শূন্য হয়ে যাবে কেবলমাত্র এই ক্ষেত্রটি ছাড়া, যেখানে ভি সাব আই এবং এ ভি সাব আই সমান, অর্থাৎ এই সাবস্ক্রিপ্ট এবং এই সাবস্ক্রিপ্টটি সমান। এখন প্রশ্ন হলো যে এই ভি সাব আই এবং ভি সাব আই এর ডট গুণফল কত হবে। অর্থনর্মাল বেসিসের দুটি বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পরের উপর অর্থোগোনাল এবং তাদের সবার দৈর্ঘ্য এক। তাদের দৈর্ঘ্য যেহেতু এক, সুতরাং আমরা যখন তাদের ডট গুণফল নিব, এই দুটিকে ডট গুণফল করে আমরা পাবো এক। তার মানে এই পুরো জিনিসের সংক্ষিপ্ত হয়ে এরকম হয়ে যায়, ভি সাব আই যেটি হচ্ছে এই ভেক্টরগুলোর মধ্যে যে কোনো আইতম ভেক্টর, ডট এক্স যেটা হচ্ছে আমাদের বি এর যে কোনো একটা সদস্য এক্স, এবং এটা সমান হবে, এখানে একটাই জিনিস বাকি আছে, এক গুণ সি আই, সুতরাং এখানে হবে সি আই। এখন আমরা এই ফলাফলটি বের করে ফেললাম, তবে মানে আমরা তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তো এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে, মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম এই বেসিসের সাপেক্ষে প্রকাশ করতে এই তথ্যটা আমাদের কিভাবে সাহায্য করবে বা কিভাবে আমাদের কাজে লাগবে। আমরা একটু মনে করার চেষ্টা করি যে কোঅর্ডিনেট সিস্টেম জিনিসটি আসলে কি। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এই ভেক্টর এক্স কে প্রকাশ করি, যেটা আমাদের সাবস্পেসের সদস্য, তাহলে এটাকে এই বেসিসের সাপেক্ষে প্রকাশ করা বলতে কি বোঝায়। মানে আমরা জানি যে একটা সাবস্পেসের অনেকগুলো বেসিস থাকতে পারে, কিন্তু এটাকে এই বেসিসের সাপেক্ষে প্রকাশ করা বলতে কি বোঝাচ্ছি আমরা। আমরা যদি এক্স কে এটা সাপেক্ষে প্রকাশ করতে যাই, এক্স কে বেসিস বি এর সাপেক্ষে, তাহলে আমরা কি করব, তখন এটার কোঅর্ডিনেট গুলো হয়ে যাবে আমাদের যে বিভিন্ন বেসিস ভেক্টর আছে তাদের সহগগুলো। এগুলো শুধু আমরা পর্যালোচনা করছি, যাই হোক। তাহলে এটা সমান হবে c1 c2, এভাবে করে এখানে থাকবে ci এবং শেষে থাকবে ck। এটা একটা কে মাত্রিক সাবস্পেস, সুতরাং এখানে কে টি উপাদান থাকবে। এখন এটা কিন্তু হিসাব করা বা বের করা খুব একটা সহজ কাজ না। মানে আমি যদি তোমাকে একটা যে কোনো ভেক্টর এক্স দিয়ে দেই, আমরা তো এগুলো আগেও দেখেছি, তোমার কাছে যদি এক্স থাকে এবং সেটাকে তুমি যদি বেসিস বি এর সাপেক্ষে প্রকাশ করো, তাহলে তুমি জানো যে আমরা একে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স সি দিয়ে গুণ করতে পারি। চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স সি দিয়ে গুণ করতে পারি, সমান হবে তোমার সাধারণ এক্স। তবে তুমি লক্ষ্য করো, তুমি যদি সাধারণ এক্স তোমার দেয়া থাকে, তখন তুমি মানে তোমার সি কে, আচ্ছা এক্ষেত্রে একটা শর্ত আছে, তখন তুমি এভাবে করতে পারো যে এক্স বি এর সাপেক্ষে দেয়া আছে, সেটা সমান হবে সি ইনভার্স গুণ এক্স। এবং এটা তুমি তখনই কেবল করতে পারবে যখন সি কে ইনভার্স করা যাবে, অর্থাৎ সি ইনভার্টেবল হবে, সি ইজ ইনভার্টেবল। এবং বলে রাখি যে সি সবসময় ইনভার্টেবল হবে না, কারণ যদি বর্গাকার ম্যাট্রিক্স না হয় তাহলে সেটাকে ইনভার্স করা যাবে না। তবে সি যদি ইনভার্টেবল না হয় এবং আমি তোমাকে যদি এক্স দিয়ে দিই এবং সেটাকে বি এর সাপেক্ষে প্রকাশ করতে বলি, তখন তুমি কি করবে, তখন তোমাকে এই সমীকরণটি সমাধান করতে হবে। তোমার ডান পক্ষ থাকবে, বাম পক্ষ থাকবে, এবং এই সমীকরণটি সমাধান করে তোমাকে সেটা বের করতে হবে। এবং এটা যে কোনো বিচ্ছিন্ন বেসিসের জন্য করতে গেলে সেটা তোমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হবে। কিন্তু আমরা এখানে কি পেয়েছি, আমরা এখানে খুব সহজ একটা পদ্ধতি পেয়ে গেছি এক্স কে বিভিন্ন কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করার। এখন দেখো, এটা সমান আমরা কি বলতে পারি, যে এটা সমান হচ্ছে আমাদের প্রথম বেসিস ভেক্টর, এটার সাথে আমরা ডট গুণ করব আমাদের ভেক্টর এক্স। কারণ এখানে আমরা বলছি যে সিআই সমান হচ্ছে আইতম ভেক্টরের সাথে এক্স এর ডট গুণ, সুতরাং সি1 সমান হবে প্রথম ভেক্টরের সাথে, প্রথম বেসিস ভেক্টরের সাথে এক্স এর ডট গুণ। এবং একইভাবে আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টর ভি2 এর সাথে ডট গুণ হবে এক্স। এবং এভাবে আমরা যেতে থাকবো এবং শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে আমাদের শেষ ভেক্টর, আচ্ছা ধরো এগুলো ঠিক মতো লিখি, আমার কে তম বেসিস ভেক্টর সাথে ডট গুণ হবে এক্স। এবং আমি তোমাকে দেখা যেতেছি যে এটা অনেক সহজ। এখন চলো একটা সুনির্দিষ্ট একটা উদাহরণ করে দেখি। আমি একটু নিচে নেমে যাই, তবে আমি আমার ফলাফলটা এখানে রেখে দিতে চাচ্ছি। তাহলে ধরি যে আমার কাছে যে কোনো দুটি ভেক্টর আছে, ধরি আমার কাছে আছে ভেক্টর v1, যেটা সমান হচ্ছে সমান 3/5। আমি এটাকে একটু মুছে ঠিক করে লিখি। প্রথমটা হচ্ছে 3/5 এবং পরেরটা হচ্ছে 4/5, এবং v2 সমান হচ্ছে -4/5, -4/5 এবং 3/5, 3/5। এবং ধরি যে যে আমাদের একটা সেট বি আছে, যেটার সেটগুলো ভেক্টরগুলো হচ্ছে শুধু এই দুটি ভেক্টর, অর্থাৎ v1 এবং v2। এখন আমি দাবি করছি যে এটা একটা অর্থোনর্মাল সেট। তাহলে চলো আমরা নিজেদের কাছে এটা প্রমাণ করে দেখি। তাহলে চলো দেখি আমরা v1 এর দৈর্ঘ্যের বর্গ সমান কত। এটা হচ্ছে v1 নিজের সাথে নিজের ডট গুণ, তাহলে 3/5 এর বর্গ হচ্ছে 9/25, যোগ 4/5 এর বর্গ হচ্ছে 16/25। এটাকে আমরা যোগ করলে পাই 25/25, সুতরাং এটা সমান হচ্ছে 1। এখন প্রশ্ন হলো v2 এর দৈর্ঘ্যের বর্গ কত। v2 এর দৈর্ঘ্যের বর্গ, চলো এটা করি, এটা হবে এই ভেক্টরটার বর্গ।
সুতরাং এটা হচ্ছে 3/5 বর্গ অর্থাৎ 9/5 যোগ এখানে হচ্ছে আচ্ছা দুঃখিত, এটা আসলে 4/5 বর্গ, সুতরাং হবে 16/25 এবং 3/5 বর্গ হচ্ছে 9/25, সুতরাং এটা সমান হবে আবারও 1, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 1। সুতরাং এই ভেক্টরগুলোর দৈর্ঘ্য হচ্ছে 1। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ভেক্টরগুলো পরস্পরের উপর অর্থোগোনাল। তাহলে আমরা v1.v2 কত সেটা বের করব। প্রথমে আছে 3/5 যোগ -4/5, অর্থাৎ এটা হচ্ছে -12/25 যোগ হচ্ছে 4/5 গুণ 3/5, অর্থাৎ এটা হচ্ছে যোগ 12/25, সুতরাং এটা সমান হবে 0। সুতরাং যেহেতু এদের দৈর্ঘ্য 1 এবং এরা পরস্পর বিপরীত অর্থোগোনাল, সুতরাং আমরা বলতে পারি যে এরা অর্থোনর্মাল সেট। অর্থোনর্মাল সেট। সুতরাং এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখন আমরা বলি যে এই যে আমাদের সেট বি, এটা একটা বেসিস, যে কোনো একটা সাবস্পেস ভি এর জন্য। তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা দাঁড়াও, আমাদের এখানে এটা যে ভি এর বেসিস এটা আমাদের বলা দরকার নেই, আমাদের এতটুকু বললেই চলবে যে এটা R2 এর বেসিস। এবং প্রশ্ন হচ্ছে আমরা কেন বুঝলাম যে এটা R2 এর বেসিস? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস আছে এবং এদের স্প্যান হচ্ছে একটা দ্বিমাত্রিক স্থান, সুতরাং এরা অবশ্যই R2 এর বেসিস হতে পারবে। এখন যাবতীয় তথ্য পাওয়ার পরে চলো আমরা যে কোনো একটা বিচ্ছিন্ন সদস্য নেই R2 এর। ধরি আমাদের সদস্যটি হচ্ছে x, যেটা সমান হচ্ছে এখানে বিচ্ছিন্ন কিছু সংখ্যা নিব, এটা হতে পারে 9 এবং -2। তাহলে আমরা জানি যে এটা একটা অর্থোনর্মাল বেসিস। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা x কে এই বেসিস b এর সাপেক্ষে প্রকাশ করব, এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের একটা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স বানাতে হবে। সুতরাং বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সটা এরকম হবে 3 ভাগ, আচ্ছা ছোট করে লিখি, 3/5 এবং এখানে আছে 4/5, তারপর -4/5 এবং 3/5, এবং এর সাথে আমরা বেসিস বি এর সাপেক্ষে এক্স এর যে প্রকাশিত রূপ সেটাকে আমরা যদি গুণ করি তাহলে সেটা সমান হবে, তাহলে আমরা এক্স এর স্বাভাবিক অবস্থা পাবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স এর প্রকাশিত রূপ অর্থাৎ 9 এবং -2 পাবো। এখন আমরা এই 2/2 সিস্টেমের জন্য এই জিনিসটাকে সমাধান করব, এটা খুব একটা কঠিন না। এছাড়াও আমাদের কাছে অর্থোনর্মাল সেট সমাধান করার এই সুন্দর হাতিয়ারটি আছে। সুতরাং এই সমীকরণটি সমাধান করার পরিবর্তে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে x, যেটাকে আমরা যদি b এর সাপেক্ষে প্রকাশ করি তাহলে সেটা সমান হবে, আমি একটু স্ক্রল ডাউন করে নেই, তাহলে এটা হবে v1, যেটা হচ্ছে এখানে এটা, এর সাথে ডট হবে x, সুতরাং এটা হবে v1 ডট x, এবং এটা হবে v2 ডট x, এবং এটা আমি কেন করতে পারছি, কারণ এটা একটা অর্থোনর্মাল সেট। তাহলে এটা সমান কত হবে? x হচ্ছে 9/2, x হচ্ছে 9/-2, x হচ্ছে 9/-2 এবং v1 এর সাথে ডট করব, তাহলে এখানে হচ্ছে 9 গুণ 3/5 সমান হবে 27/5, 27/5। এরপর আমরা যোগ করব, এখানে যোগ হবে -2 গুণ 4/5, সুতরাং এটা হবে যোগ -8/5, এবং দ্বিতীয় উপাদানের জন্য আমরা v2 এর সাথে x কে ডট করব, সুতরাং আমরা পাচ্ছি 9 গুণ -4/5, সুতরাং আমরা পাচ্ছি -36 বা -36/5। এর সাথে যোগ করব -2 গুণ 3/5, সুতরাং এটা হবে -6/5। সুতরাং আমাদের অর্থোনর্মাল বেসিসের এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে আমরা এখন বি কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স এর প্রকাশিত রূপটি বের করব। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে 27 বিয়োগ 8 অর্থাৎ 19/5, এবং পরেরটি হচ্ছে -36 -6, সুতরাং এটা হবে -42/5। ফলাফলটি খুব একটা সহজ আসেনি, যদিও আমার মনে হয় এটা ঠিকভাবে সমাধান করলে আমাদের এই ফলাফলই আসতো। তবে আমরা দেখাতে পারছি যে আমাদের যদি অর্থোনর্মাল বেসিস থাকে তখন সেই বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেটে প্রকাশ করার কাজটা অনেক সহজ হয়ে যায়, এবং এটা হচ্ছে R2 তে।
তবে তোমরা যদি আরো বড় বড় মাত্রায় চিন্তা করো, ধরো R4 অথবা R100 চিন্তা করো, তখন সেটা সমাধান করা আসলেই অসম্ভব হয়ে যাবে। তবে এভাবে ডট গুণফল করে বের করাটা সবসময়ই খুব সহজ। তাহলে ভিডিও শুরুতে যখন আমরা বলেছিলাম যে অর্থনর্মাল বেসিস এটা কিসের জন্য ভালো, আমরা তো স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি এবং সেটা তো যথেষ্ট ভালো মতোই কাজ করে। তবে তখন অর্থনর্মাল বেসিস কেন ভালো আমি সেটার ব্যাপারে খুব একটা কিছু বলতে পারিনি। তবে এখন আমার মনে হয় তোমরা একটা কিছু অন্তত পেয়েছো যে মানে কোঅর্ডিনেটের ওই অর্থনর্মাল বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেট বের করাটা অনেক সহজ।